আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৪৩। বিকালে সুগন্ধার সাথে বেরিয়েছিল ইরাম। কাছের এক লোকাল মার্কেটে ঘুরে এসেছে। সবারই সারিকাকে কিছু না কিছু দেয়া হয়েছে, কিন্তু তার দেওয়া হয়নি। একটা পায়েল কিনেছে সে। যদিও সারিকাকে কখনো নূপুর বা পায়েল জাতীয় কিছু ব্যবহার করতে দেখেনি, তবে কেন যেন মনে হয়েছে বস্তুটা দারুণ মানাবে ননদিনীর পায়ে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হলো তার। বাইরে থেকে নাস্তা কিনে এনেছে। সুগন্ধা সেসব বেড়ে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় রুমে ফিরে ইরাম অবাক হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলে আঙুল বুলিয়ে ঠিকঠাক করে নিচ্ছে সাইবান। পুরো দস্তর তৈরি, নিয়ন হলুদ এবং গাঢ় নীল রঙের একটা রংচঙে জ্যাকেট পরনে, ঢোলা জিন্স, ঘাড়ে ঝুলছে হেডফোন। নিজের অনামিকে একটা সিলভার আংটি গলিয়ে নিচ্ছে সে। এমন সময় ইরাম কাছে গিয়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সাইবান থমকালো, পিছন ঘুরে তাকিয়ে অর্ধাঙ্গিনীকে দেখল। সাদা রঙের সালোয়ার কামিজ পরনে ইরামের, তাতে আয়না বসানো পুঁতির কারুকার্য। ঠোঁটে অতি ক্ষীণ একটা হাসি রেখা ফুটল সাইবানের। জবাব দিল, শো আছে। ইরাম অবাক হলো। শো? কিন্তু তোমার তো একটাই শো ছিল যতদূর জানতাম। আজকেরটা স্পেশাল শো। চোখ টিপ দিল সাইবান। ইরামের কেন যেন আচরণটা ঠিক ভালো লাগলো না, তবে সে কিছু বলতে পারল না। এর আগেই সাইবানের পকেটে ফোনটা বেজে উঠল। দ্রুত বের করে রিসিভ করলো সে। সামিয়া ভিডিও কল করেছেন ঢাকা থেকে। ফোনটা তুলে ধরে মুখে আহাম্মকি হাসি ফুটিয়ে সাইবান কপালে সালাম ঠুকে বলে উঠল, ইয়ো ব্রো, হোয়াটসঅ্যাপ। ইরাম না পারতে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা দোলালো। যারা সাইবানকে ব্যক্তিগতভাবে চেনে না, তারা দেখলে নির্ঘাত ভাববে কত জনম জনমের পুরাতন বন্ধুর সঙ্গে কথা বলছে সে। সামিয়া উপাস থেকে বললেন, অবস্থা তো গুরুতর। এই তো তোর পেয়ারের চেঙ্গিস আর ওসামাকে পশু ডাক্তার দেখিয়ে আনলাম। সাইবানের ঠোঁট থেকে হাসিটা সহসায় মুছে গেল। স্ক্রিনের দিকে ভ্রুকুচকে তাকালো সে। ইরামও এবার কৌতূহল দমাতে পারল না। তার পাশে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে উকি দিল দেখার জন্য। সামিয়া ক্যামেরা ধরে দেখাচ্ছেন, একটা নরম গদিতে শুয়ে আছে সাইবানের হ্যামস্টার। ধবধবে সাদা চেঙ্গিস খান এবং গোটা কালচে বাদামি বারাক ওসামাকে দেখা যাচ্ছে। ব্যান্ডেজের মতো কিছু জড়ানো শরীরে জিভ দাঁতে ঠেকিয়ে বিরক্তির শব্দ তুলল সাইবান। আমি চোখের আড়াল করলেই ওদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে যায় না। দেখি কালপ্রিটটা কোথায়, ওকে ধরে দুটো উষ্টা দিতে পারোনি? সামিয়া হাসলেন। ক্যামেরা ঘুরোতেই অপর একটা কাচের বাক্সে বালুর উপরে ঘুরঘুর করতে দেখা গেল সাদা আর বাদামির মিশেলে গড়া কিংজম হিটলারকে। দিব্যি আনন্দে আছে সে। সামিয়া খুব সম্ভবত আঙুর দিয়েছেন, একটা ধরে চুকচুক করে চিবিয়ে যাচ্ছে। সাইবান ধমকে উঠল, ইস, চেহারাটা দেখো, যেন ওনার মতো পবিত্র বান্দা দুনিয়ায় দুটো নেই। ওই হিটলারের বাচ্চা, ওই, ওদের মেরেছিস কেন? ইরাম বিস্মিত না হয়ে পারল না। অবাক কণ্ঠে শুধালো, ও বাকিদেরকে মারে? চোখ উল্টালো সাইবান। মানুষ হলে সঙ্গী দুজনকে ব্লেন্ডারে ভরে চোখ বুজে ব্লেন্ড করে ফেলতো। আপনার কি মনে হয় সাধেকে হিটলার ডাকি? মালটা একটা ডিটেক্টর। ইরাম হাসবে নাকি দুঃখ করবে বুঝতে পারল না। সাইবানের সাঙ্গপাঙ্গ তারই মতো অবিশ্বাস্য। মাথা দুলে স্ক্রিনের দিকে তাকালো সাইবান। আঙুল তুলে শাসালো, ওই শালাটাকে একদম চেঙ্গিস আর ওসামার আশেপাশে যেতে দেবে না মম। দরকার হয় সিন্ধুকে ভরে লক করে রাখো। 2 ঘন্টা খাবার না দিলে যখন দাঁতের জ্বালা উঠবে, তখন এমনিতেই সোজা হয়ে যাবে। আমি এসে নেই, তারপর তোর পিঠের ওপর আমি কফি বিন ভাঙবো। হিটলার হিটলার বুঝেছে কি বোঝেনি সেই জানে। ইরাম শুধু দেখল তার দাঁতের ধার বেড়ে গিয়েছে। একটা আঙুল সমাপ্ত করে চুকচুক করে আরেকটা গিলছে। সামিয়া হেসে ফোন ঘুরিয়ে ফেললেন। সাইবানের দৃষ্টি কেমন যেন নরম হয়ে এলো। চেঙ্গিস আর ওসামা ঠিক আছে তো? বেশি সমস্যা হয়েছে? মুচকি হেসে মাথা নাড়লেন সামিয়া। না, ওই একটা কামড় খেয়েছে, আরেকজনের সঙ্গে আশ্রাশ্রি হয়েছে। ডাক্তার বলেছে তেমন গুরুতর নয়, 2 দিন বাদে ঠিক হয়ে যাবে। ওদের দেখে রেখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। চিল ব্রো, মম আছে কি করতে? হ্যাঁ, আমার বৌমা কোথায়? আর আমাদের সোনামোনা জাদু পাখিটা কোথায় ইজান সোনা? এইমাত্র হেগে ঘুমিয়েছে। চটাস করে সাইবানের মাথায় চাটি মারল ইরাম। এসব কোন ধরনের কথাবার্তা? খেয়ে ঘুমিয়েছে এটাও তো বলা যেত। আশ্চর্য। ফোনটা কেড়ে নিল সে নিজের হাতে। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। ওর যত সব বাজে কথা। কুচুপু ঘুমাচ্ছে। তোমার কি খবর? শরীর ভালো আছে? আর বাবা? ইরাম কথা বলতে আরম্ভ করলো। সাইবান হাসতে হাসতে বিছানার ধারে গিয়ে বসলো। নিজের নতুন কেট জোড়া পায়ে গলিয়ে বাঁধতে শুরু করলো। তির্যক দৃষ্টিতে চেয়ে দেখলো
বিছানার কোণায় ঘুমে আচ্ছন্ন ইজান, চারপাশে বালিশ দেওয়া আছে, কোনো ক্রমে গড়িয়ে পড়ার সুযোগ নেই। মিনিট পাঁচেক পর সামিয়ার সাথে কথা শেষ করে ফিরে এলো ইরাম। ফোনটা স্বামীর হাতে ফিরিয়ে দিয়ে তার হালকা চিন্তিত চেহারাটা দেখলো। চিন্তা করো না, ওরা ঠিক হয়ে যাবে। সাইবান খানিকটা অবাক হলো, তাকে কিছুটা লজ্জিতও দেখালো। ফোন পকেটে ভরতে ভরতে সে জানালো, চিন্তা করছি না। মৃদু হাসল ইরাম। যদিও সে কখনো কোনো পশু পাখি পালনে আগ্রহী ছিল না, তবে যারা পেলে অভ্যস্ত তাদের দেখেছে নিজেদের আপন মানুষের মতোই তারা পোষা প্রাণীদের ভালোবাসে। ইরাম কয়েক মুহূর্ত ভেবে হঠাৎ করে শুধিয়ে বসল, সত্যি করে একটা কথা বলবে আলাদিন? আমাদের বিয়ের দিন ইহানের গালে ব্যান্ডেজ ছিল। জিজ্ঞেস করার পর বলল ইঁদুর কামড়েছে। ওটা কোনোভাবে তোমার সেনাবাহিনী ছিল না তো? তড়াক করে লাফিয়ে উঠল সাইবান, চেহারার ভাবখানা এমন যেন তাকে অপমান করা হয়েছে। কি? আপনার মনে হয় ওই পোংটাকে শিক্ষা দিতে আমি আমার আদরগুলোর ওপর অত্যাচার করব? ছি, এইসব ছিল আপনার মনে? নাটক কম করো। বিয়ের আগের দিন রাতে তুমি দলবল নিয়ে বাড়িতে ঢুকেছিলে, ওরা তোমার সাথেই ছিল। ছোটবেলায় সিআইডি আমি অনেক দেখেছি, বুঝেছ? একটা ঢোক দিল সাইবান, জ্যাকেট টেনে টুনে ব্যস্ত হয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করে শোতে যেতে হবে। তাড়াহুড়ো করে পালাতে সে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু ইরাম তার হাত চেপে ধরে ফেলল। ভ্রু তুলে শুধালো, এই 1 মিনিট, তুমি তো একটা শো করতেই বরিশালে এসেছিলে, আজকে আবার কিসের শো? সাইবান ঘুরে দাঁড়ালো, নিজের হাতের কবজিতে ইরামের জড়ানো আঙুলগুলো দেখল। ঠোঁটে তির্যক হাসি ফুটল তার। রমণীতা লক্ষ্য করে নিজের হাত সরিয়ে নিতে গেলেও পারল না। সাইবান খপ করে সেটা ধরে ফেলে উপরে তুলল, আঙুলের ডগায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল। শিউরে উঠল ইরাম। তার তর্জনী আঙুলটা দাদের পাটির মাঝে নিয়ে আলতো কামড় দিয়ে হাসল সাইবান, জেলাস মাই প্রেশিয়াস। ইরাম ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের হাতটা জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে আঙুল ঘষতে ঘষতে রাঙা গাল নিয়ে সে বলল, হাজবেন্ড কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন ফিরবে, এগুলো কি জিজ্ঞেস করা যাবে না নাকি? কাছে এসে ইরামের কোমরে হাত রেখে তাকে সন্নিকটে টেনে নিল সাইবান। কানের লতিতে চুমু দিয়ে ফিসফিস করে আবেশিত গলায় বলল, এভাবে হুটহাট হাজবেন্ড ডাকবেন না। আমার হাত অতি দুর্বল, সামলাতে না পেরে অ্যাটাক করে বসতে পারে। ইরাম তপ্ত অনুভব করলো, তার আঙুল জোড়া সাইবানের জ্যাকেটের কাঁধের অংশে জড়িয়ে গেল। স্বামী তার নয়ন ভরে প্রতিটি প্রতিক্রিয়া খেয়াল করলো। শেষমেশ মাথার একপাশে ঠোঁট ছুঁয়ে আদর এঁকে দিয়ে জানালো, জেলাস হওয়ার কিছু নেই। পরনারীকে সীমারেখা দেখিয়ে দেওয়ার 101টা উপায় আমার জানা আছে। তবুও যদি মনে খসখস করে, তবে নিজের একটা সিলমোহর মেরে দিন। মাথা কাত করে আঙুল তুলে নিজের গলার দিকটা নির্দেশ করলো সাইবান। বাঁকা হেসে বলল, আপনার দাঁতের ধার পরীক্ষা করার উপযুক্ত এই স্থান। ওয়ানা ট্রাই ইট? ইরামের মনে হলো তার মাথার তালু ফট করে গরম হয়ে গিয়েছে। দুই গান থেকে বাষ্পের মতো ধোঁয়া বেরোচ্ছে। একটা জোরালো ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল সে। তবে বান্দা সরে যাওয়ার আগে হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো সাদা শিফনের ওড়নাটা টেনে নিল। ভ্রু কুঁচকে ফেলল অর্ধাঙ্গিনী তার। এটা কি হলো? প্রশ্ন শুনে হাসতে হাসতে তার ওড়নাটা নিজের গলায় মাপলারের মতো করে পেঁচিয়ে সাইবান ভ্রু নাচিয়ে জানালো, আপনার সিলমোহর। চোখ টিপ দিয়ে উল্টো ঘুরে গেল সে। শীষ বাজাতে বাজাতে হেলে দুলে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে হতভম্ব হয়ে দেখে গেল। পরক্ষণে একটি লাজরাঙা হাসি ছড়িয়ে গেল তার ঠোঁটে। দুহাতে মুখ ঢেকে নিজের বেহায়া অন্তরকে সামাল দিল সে। আ উ ঘুমের মাঝে শব্দ করে নড়ে চড়ে উঠল ইজান। ইরাম দ্রুত ঘুরে দাঁড়ালো, বিছানায় চলে গেল। এই যে আম্মু এখানে কুচুপু। ইজান ঘুম থেকে উঠে পড়ায় তাকে নিয়ে খেলতে খেলতেই নিজের আর্টিকেলের কাজ সেরে ফেলল ইরাম। সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে জমা দিতে দিতে রাত 9টার মতো বেজে গিয়েছে প্রায়। এর মধ্যেই সুগন্ধা এসে হাজির। ইরাম আর সাইবানের রুমটায় ভালো ইন্টারনেট সার্ভিস আসে। বাড়ির অন্য জায়গায় কিছুটা দুর্বল, তাই সুগন্ধা নিজের ড্রামা দেখার সময় এখানে আসে। আজও এলো। ইজানকে কোলে বসিয়ে সে একটা কোরিয়ান ড্রামা দেখা শুরু করলো। সেই ধরনের মারামারি চলছে, থ্রিলার বোধ হয়। সুগন্ধা এসবও দেখে, ইরামের জানা ছিল না। তার ছেলেও দিব্যি মশগুল হয়ে গেল। বুঝুক বা না বুঝুক, সুগন্ধার সাথে সঙ্গত করে ড্যাব ড্যাব করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। ইরাম ছেলেকে খুব কমই স্ক্রিন টাইম দেয়, তাও না পারতে আজ যখন সুগন্ধার সাথে মশগুল হয়েছে, তখন আর বিশেষ মানা করল না সে। এমনিতেও একটু পর খেয়ে ঘুমিয়ে যাবে। ঘড়ি দেখল সে, সময় দেখে ভাবল এখনই সুযোগ, সারিকাকে উপহারটা দিয়ে আসা যাক। পায়েলের গিফট বক্স হাতে নিয়ে ইরাম বেরোলো।
সারিকার রুমটাও দোতলাতেই, তবে সেটা এখন ফাঁকা। ভেতরে কেউ নেই, আশেপাশে কোথাও মিশির দেখলো না ইরাম। কৌতূহলী হলো সে, গেল কোথায় নিচে। ইরাম যেই না সিঁড়ির দিকে পা বাড়ালো, তখনই করিডোরের দেওয়ালে থাকা জানালা বেয়ে বাইরের একটি দৃশ্য চোখে পড়ল তার। বাড়ির পিছন দিকে কলা গাছের ছোট বাগান, সেখানে ছোট একটা পুকুর আছে, তাতে মাছ চাষ হয়। সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা মানবীকে চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। সারিকা এবং অনুরাগ তাদের একসাথে দেখে কেন যেন ইরামের খানিকটা ক্রোধ অনুভূত হলো। মিসির এই বাড়িতেই আছে, এই দুজনের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? অনেকদিন ধরেই চুপচাপ দেখে যাচ্ছে সে। যদিও এটা তার ব্যাপার নয়, সারিকার ব্যক্তিগত ব্যাপার, তবুও চোখের সামনে দেখে কতদিন চুপ থাকা যায়। আজকে কিছু না বললেই নয়। সারিকা না হয় পাগল, অনুরাগেরও বা কী সমস্যা? শক্ত গলায় মানা করতে পারে না। এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নেমে গেল সে। সাবধানে পুকুর ঘাটে চলে গেল। দেওয়ালের পেছনে নিজেকে আড়াল করে প্রথমটাই শুনল কথা কি হচ্ছে। যদি সাধারণ কিছু হয়ে থাকে, তবে এভাবে ঢুকে পড়াটা মানানসই হবে না। আসলে আমার মনে ছিল না আপনার জন্মদিনের কথা, তাই তেমন কোনো গিফট তৈরি করতে পারিনি। অনুরাগের নরম গলা শোনা গেল। সারিকা কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়ানো, মৃদু হাসল সে। আমরা কেই বা আর কত কিছু মনে রাখি বলো অনুরাগ? অপ্রয়োজনীয় জিনিসগুলো মস্তিষ্কে এভাবেই মুছে ফেলে। হাত জোড়া মুঠ করে ফেললো অনুরাগ। সে সারিকার দিকে সরাসরি তাকিয়ে নেই, দৃষ্টি পুকুরের পানির দিকে আবদ্ধ। রাতের আধারে মনে হচ্ছে কাজলা জল টলটল করছে। আপনার এভাবে এখানে আসা উচিত হয়নি। সারিকা তার কথা শুনে মাথা দুলিয়ে বলল, তুমিই বা কেন চলে যাচ্ছ না? পথ তো খোলাই আছে। অনুরাগ নিজের পকেটে হাত ভরল। ভেতর থেকে যেটা বের হলো সেটা অপ্রত্যাশিত। ইরাম চোখ সরু করে অদূর থেকে দেখল একটা নোটপ্যাড। অনুরাগ সেটার একটা পৃষ্ঠা ছিঁড়ে সারিকার দিকে বাড়িয়ে ধরল। রমণী প্রথমটা অবাক হয়ে গেল। সে মূলত বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ে বসে এই নোটপ্যাডে জেল পেন দিয়ে অনুরাগকে কিছু আঁকাআঁকি করতে দেখছিল, তাই কৌতূহলী হয়ে এসেছে। পৃষ্ঠাটা দেখে সারিকা স্তব্ধ হয়ে গেল। সাদা কাগজে কালো কলম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি মেয়েলি অবয়ব। ফুলের দোলনায় দুলছে মেয়েটি, পরনের শাড়ির আঁচল বাতাসে উড়ছে। কানের উপরে চুলের খোপায় গোজা একটি ময়ূরের পালক। রাধার অবয়ব, কিন্তু চেহারার গাঁথুনিতে ভাসছে সারিকা স্বয়ং। চোখ তুলে সামনে তাকালো রমণী, টের পেল তার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে। অনুরাগ নোটপ্যাডটা আবার নিজের পকেটে ঢুকিয়ে রেখে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে। এইটুকুই অনুরাগ উল্টো ঘুরে যেতে নিল। সে আর থাকতে চায় না এখানে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিন্তু পেছন থেকে সারিকা খপ করে তার হাতটা ধরে ফেলল। ছবিটা নিজের বুকে চেপে টলটলে অশ্রুমাখা নয়নে আবেদন নিয়ে সে বলে উঠল, যদি এভাবে চলে যাওয়ারই ছিল, তবে কেন এসেছিলে আমার জীবনে? অনুরাগের হাত শক্ত হয়ে গেল। আস্তে করে নিজেকে সারিয়ে নিতে চাইল সে, তবে সারিকা ছাড়ল না, আরও জোরালোভাবে চেপে ধরল তার কবজি। আমি তোমায় ভুলতে পারছি না অনুরাগ। বুকটা বুঝি চোরমার হয়ে গেল অনুরাগের। চোখ জোড়া বুঝে ফেলল সহসায়। না, তার নয়নে জমা অশ্রুজল কিছুতেই ওই রমণীকে দেখতে দেওয়া যাবে না। নিজেকে সামলে দীর্ঘ প্রশ্বাস টেনে শেষমেশ সে ঘুরে দাঁড়ালো। সারিকার হাতটা এবার জোরপূর্বক ছাড়িয়ে নিল। দূরে সরে গেল কয়েক পা। এভাবে বলবেন না, আমাদের কোনো কালে মিলন সম্ভব ছিল না, আর হবেও না। অসম্ভবের কথা ভেবে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। তুমি এমনভাবে বলছো যেন তুমি নিজে খুব সুখে আছো, জীবনে এগিয়ে গিয়েছো, অথচ আজও তুমি তোমার চিত্রে আমাকে বাঁধো। কাগজের পৃষ্ঠায় ফুটিয়ে তোলা ছবিটা সর্বোচ্চ অর্জনের মতো করে আগলে রেখে বলল সারিকা। অনুরাগের কণ্ঠ কাঁপল। ওটা সামান্য একটা চিত্র, এর বেশি কিছু না। সামান্য? মর্মাহত মনে হলো সারিকাকে। অনুরাগ অবশেষে তার চোখের দিকে সরাসরি তাকালো, গভীর গলায় জানালো, হ্যাঁ সামান্য। আপনি চাইলে আমি আরও 5টা 10টা এঁকে দিতে পারি, আমার হাত কাঁপবে না। নিজেকে অদৃষ্টের বাঁধন থেকে মুক্ত করুন সারিকা। আপনার জীবন পড়ে আছে, আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাকে আগলে নিন, অতীতকে নয়। আর দাঁড়ালো না অনুরাগ। সে জানে নিজেকে যতটুকু শক্ত রেখেছে, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই শক্তিটুকু আর থাকবে না। তাই সে ঘুরে হনহন করে হেঁটে চলে গেল। একবারও পিছনে ফিরে দেখল না। যদি দেখত, তবে দেওয়ালের পাশে লুকিয়ে থাকা ইরামকে ঠিকই চোখে পড়ত। অথচ আজ তার মনটা বড্ড বিষাদপূর্ণ। অনুরাগ চলে যেতেই সারিকা হাঁটু ভেঙে সেখানে বসে পড়ল। হাতের পৃষ্ঠায় আঁকা চিত্রটার ওপর টপ টপ করে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ল তার। নিষ্ঠুর, পাষাণ। সেটা বুকে চেপে রেখে আপন মনে নিঃশব্দে ফোঁপাতে লাগলো সারিকা।
ইরাম দ্বিধান্বিত হলো, বুঝতে পারল না হস্তক্ষেপ করা উচিত নাকি চলে যাওয়া উচিত। সে সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি সেখানে টের পাওয়া গেল। মৃদু পদশব্দ। ইরাম অবাক হয়ে গেল, আর কেউ ছিল নাকি আশেপাশে? সে তো আসার সময় খেয়াল করেনি। তার বুকটা চেপে এলো যখন সে দেখলো বাড়ির পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে সারিকার সামনে গিয়ে দাঁড়ালো মিশির। পদশব্দ শুনে সারিকা মুখ তুলে তাকালো। সামনে দণ্ডায়মান মানুষটাকে দেখে সে জমে গেল নিজের জায়গায়। কয়েক মুহূর্ত মনে হলো তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে গিয়েছে। মিশির, ফিসফিস করলো সে কাঁপা কাঁপা গলায়। মিশিরের চেহারা অত্যন্ত শান্ত, কিছুই বোঝা যাচ্ছে না সে কি অনুরাগ আর তাকে একসাথে দেখেছে, কথাবার্তা শুনেছে। সারিকা টের পেল না মিশির তো রাস্তার মোড়ে টং দোকানে চা খেতেও যাবে বলে বেরিয়েছিল। ফিরল কখন? ফিরলেও পিছন দিক দিয়ে কেন এলো? মিশির হাঁটু মুড়ে সারিকার সামনে বসলো। প্রশান্ত নয়নে একবার স্ত্রীর অশ্রু ভেজা মুখ আর পরক্ষণে তার বুকে আগলে রাখা পৃষ্ঠাটা দেখল। সামান্য হাসি ফুটল তার ঠোঁটে, পরিহাসের হাসি। একটি হাত বাড়িয়ে দিল সে, সারিকার গাল ছুঁয়ে বৃদ্ধাঙ্গুলে সযত্নে মুছে দিতে লাগলো অশ্রুফোঁটা। ভালোবাসার মানুষটাকে আপন করে না পাওয়ার যাতনা মাপার দুনিয়ারই কোনো মাপকাঠি নেই। মিছিরের কণ্ঠটা জাদুকরি শোনালো, নমনীয়, গভীর, আরামদায়ক। সারিকা চোখ বুজে ফেলল, নিজেকে এলিয়ে দিল স্বামীর ছোঁয়ায়। মিশির এবার দুহাত বাড়িয়ে তার মুখটা ধরে সব অশ্রু মুছতে মুছতে বলে গেল, ভালোবাসা ভোলা যায় না, বুকের এক কোণা দখল করে রাজ করে সে। অন্তিম নিঃশ্বাস অবধি আমরা মানুষেরা সেই নিষিদ্ধ রাজ্যে বিচরণ করতে পছন্দ করি, অথচ সেই রাজ্যে প্রবেশ করব কি করব না, সেই নির্বাচনটাও আমাদের হাতেই থাকে। চোখ খুলে গেল সারিকার, প্রসারিত দৃষ্টিতে দেখে গেল সে মিশিরকে। লোকটা রাগ করছে না, ক্ষোভ দেখিয়ে কথাও বলছে না, অথচ তার উচ্চারিত প্রত্যেকটা বাক্যে বিষণ্ণ বাস্তবতা মেশানো। সারিকাকে তাকাতে দেখে মিশিরের সূক্ষ্ম হাসিটা আরেকটু বিস্তৃত হলো। তুমি নিষিদ্ধ রাজ্যে বিচরণের সিদ্ধান্ত নিয়েছো সারিকা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু নিজের প্রতি আফসোস আছে। দুঃখিত আমি কোনোদিন তোমার আপন হতে পারলাম না। না সারিকা কিছু উচ্চারণ করতে যাচ্ছিল কিন্তু পারল না। মিশির হুট করে উঠে দাঁড়ালো, হাঁটু ঝেড়ে একদম স্বাভাবিক গলায় জানালো, আমার অফিসে জরুরি কাজ আছে, আমি আজকে রাতের বাসে ঢাকায় ফিরে যাচ্ছি। তুমি সবার সাথে ঘুরে ফিরে এসো, ঢাকায় গেলে পরে দেখা হবে, গুড বাই। মিশির লাফে উঠে দাঁড়িয়ে পড়ল সারিকা, হাত বাড়িয়ে দিল স্বামীকে ধরার জন্য কিন্তু পারল না। মিশির ইতিমধ্যে দ্রুত পায়ে এগোতে শুরু করেছে। মিশির, লিসেন টু মি প্লিজ। কিন্তু মিশির আর পিছন ফিরে তাকালো না, হেঁটে বাড়ির ভেতর ঢুকে গেল। থামলো সে ক্ষণিকের জন্য, তবে সারিকার ডাকের কারণে নয়। মাথা সামান্য কাত করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা ইরামকে দেখল সে। উভয়ের মাঝে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি বিনিময় হলো, এইটুকুই। মিশির না কিছু বলল, না কোনো প্রতিক্রিয়া দেখালো, হেঁটে ভেতরে চলে গেল। ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে থাকলো। নিজেকে কেমন যেন আহাম্মক এবং নীচ মনে হচ্ছে তার। এখানে আসা উচিত হয়নি, এসেছেও বা যখন, তখন কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকাটা হয়তো উচিত হয়নি। একটি আলিশান হোটেলের রুফটপে প্রাইভেট পার্টির আয়োজন। জায়গাটা যথেষ্ট রুচিসম্পন্ন। খোলা আকাশের নিচে চকচকে টাইলসের মেঝে, সেখান দিয়ে হেঁটে গেলে আয়নার মতো নিজের প্রতিফলন দেখা যায়। খোলা বাতাসে প্রাকৃতিকভাবে একটি শীতল অবস্থা বিদ্যমান। লাল, নীল এবং সবুজ রঙের মৃদু আলোর বাতিতে সাজানো চারপাশ, তাতে অদ্ভুতরে একটা মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায় সাজিয়ে রাখা শোপিস, কৃত্রিম গাছের আদলে তৈরি সাদা আলোর কিছু কারুকার্য দেখলে মনে হবে গাছের গায়ে তুষারপাত হয়েছে। স্টেজটা ইলেকট্রনিক লাইট দিয়ে সাজানো, পিছনে বিশাল একটি এলইডি স্ক্রিন, তাতে ইংরেজি অক্ষরে নিয়ন আলোয় ভাসছে নামটা, ডিজে আলাদিন। সাইবান দাঁড়িয়ে আছে স্টেজের ওপর, কয়েক মিটার উঁচু ডায়াস বসিয়ে তাতে কন্ট্রোল প্যানেল সেট করে দেওয়া হয়েছে। ওঠানামার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে বেশিরভাগ মানুষ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী বলে মনে হচ্ছে। মখমলি সোফায় বসে নিজেদের মাঝে গল্প করছে, অনেকে আবার জুসের গ্লাস হাতে ইতিউতি হাতাহাতি করছে। সাইবান কন্ট্রোল বোর্ড ঠিকঠাক করে নিচ্ছে। একটি মৃদু সুর বাজিয়েছে সে, অর্কেস্ট্রার বাদলে অভিজাত ভাব স্পষ্ট। এখনো পার্টি পুরোদমে শুরু হয়নি, কারো অপেক্ষায় আছে অতিথিগণ। নিজের হেডফোন কানে লাগিয়ে যখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা সাইবান দেখে নিচ্ছে, তখনই দুজন স্যুট পরিহিত লোক স্টেজের কাছে এসে দাঁড়ালো।
এর মধ্যে একটুখানি মোটা এবং খাটো টাক মাথার একটা লোক ভারী গলায় বলল, মিস্টার আলাদিন। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, হেডফোন খুলে স্টেজ থেকে নেমে এলো, তার দিকে হাত বাড়িয়ে দিল লোকটা করমর্দনের উদ্দেশ্যে। সাইবান হ্যান্ডশেক করতেই বিরাট হাসি ফুটল লোকটার চেহারায়। আসলে আপনাকে দেখে কি যে ভালো লাগছে, এতদিন শুধু শুনেছি, আর সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ আমাদের অফারটা গ্রহণ করে এত আর্জেন্টলি শো করতে আসার জন্য। ওয়েলকাম মিস্টার চৌধুরী। ম্যানেজার ছেলেটার কাছ থেকে মোটামুটি ডিটেলস নিয়েছে সাইবান। হাত সরিয়ে নিয়ে অপর লোকটির উদ্দেশ্যে সম্মানের দৃষ্টিতে চেয়ে আবার মিস্টার চৌধুরীর দিকে ফিরল সে। তো দেরি কিসের, আমরা শো শুরু করতে পারি। ওহ দুঃখিত, আসলে এই পার্টিটা যার উদ্দেশ্যে দেওয়া তিনি এখনো এসে পৌঁছাননি। সাইবান ভ্রু উঁচু করল, তার প্রশ্নের প্রয়োজন হলো না। মিস্টার চৌধুরী নিজে থেকেই বলতে লাগলেন, আসলে আমাদের কোম্পানির সাম্প্রতিক বিরাট সাফল্যের জন্য আমরা সব এমপ্লয়িরা মিলে আমাদের বসের জন্য এই সারপ্রাইজ পার্টিটা প্ল্যান করেছি। আইসি, আমি নিশ্চিত আপনাদের বস খুব খুশি হবেন। মৃদু হাসল সাইবান। মিস্টার চৌধুরী বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। হালকা গুঞ্জন সৃষ্টি হলো প্রবেশপথে। বস এসে পড়েছেন বোধহয়, আমি রিসিভ করে আসি। মিস্টার চৌধুরী এবং তার সাথে লোকটা তাড়াহুড়ো করে চলে গেল। সাইবান বুকে দুবাহু বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল চারপাশের তোড়জোড়। এমন মুহূর্তে দুজন রমণী তার কাছে এলো। মিস্টার ডিজে, একটা সেলফি নিতে পারি আমরা? পার্টি শাড়ি পরিহিত এক যুবতী অতি উত্তেজনা নিয়ে বলল। সাইবান মাথা দুলিয়ে বলল, শিওর। দুজন সাইবানের দুই পাশে দাঁড়ালো। একজন রমণী বেশ সাবলীল এবং শান্ত থাকলেও যুবতী মেয়েটা সাইবানের গা ঘেঁষে এলো একেবারে। কাঁধে কাঁধ মিলিয়ে আইফোন উঁচিয়ে ধরল। সাইবান তৎক্ষণাৎ ক্যামেরার সামনে নিজের হাতটা তুলে ধরল। এক্সকিউজ মি। হাত বাড়িয়ে মেয়েটার হাত থেকে ফোনটা নিজের হাতে নিল সাইবান। তাতে তার অনামিকায় জ্বলজ্বল করতে থাকা সিলভার আংটিটা স্পষ্ট দেখা গেল। আমি ক্লোজভাবে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড লেডিস। রমণীদের থেকে খানিকটা দূরত্ব রেখে সামনে দাঁড়ালো সাইবান। নিজের হাতে সেলফি তুলে দিল, অতপর ফোনটা ফিরিয়ে দিল যুবতীকে। সেলফিতে তখন স্পষ্টত দেখা যাচ্ছে সাইবানের গলায় মাফলারের মতো পেঁচানো মেয়েদের ওড়না আর আঙুলে আংটি। দুজন মেয়ে একে অপরের সঙ্গে নীরব দৃষ্টি বিনিময় করলো। থ্যাংক ইউ হেসে বলে দুজন চলে গেল। তারা যাওয়ার সময় সাইবান খেয়াল করলো অন্য মেয়েটি সেই গা ঘেঁষা যুবতী মেয়েটাকে কি যেন বোঝাচ্ছে, খুব সম্ভবত কিছু নিয়ে শাসন করছে। সাইবান আর বেশি দেখলো না, চোখ সরিয়ে নিয়ে প্রবেশপথের দিকে তাকালো। সেখানে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। প্রথমটায় কিছু দেখতে পেল না সাইবান। ভিড় কিছুটা পাতলা হয়ে আসতেই ধীরে ধীরে উন্মোচিত হলো কাঙ্ক্ষিত দৃশ্যটি। সাইবান অজান্তেই পকেটে দুহাত ঢুকে ধারালো দৃষ্টিতে তাকালো সেদিকে। দীর্ঘাকায় এক বলিষ্ঠ পুরুষ, ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতো চেহারা। তীক্ষ্ণতা চেহারায় গাঁথুনিতে, টানা শকুনের মতন চোখ, চিবুকে অতি সূক্ষ্ম দাড়ির রেখা, চুলগুলো হালকা কোঁকড়ানো বাবরি ধরনের, একগুচ্ছ নুয়ে আছে কপালের একপাশে। ভারী শরীরে জড়ানো কালো স্যুট, এর উপরে আবার পা অবধি লম্বা কালো ওভারকোট। হাতের কবজিতে রূপালী বর্ণের একটি ঘড়ি চকচক করছে। ওটা সত্যিকারের রূপার তৈরি হলেও হতে পারে। চোখে একটা রিমলেস চশমা, মুখাবয়ব অতীব শান্ত। লোকটা আসলে সুদর্শন এবং স্টাইলিশ, এটুকুতে কোনো সন্দেহ নেই। নিজের কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করছে সে হেসে হেসে। অতপর হুট করেই তার চোখ জোড়া ঘুরে পড়ল অদূরে দাঁড়ানো সাইবানের ওপর। এক চুল নড়ল না সাইবান, নিজের দৃষ্টিও সরিয়ে নিল না। ঠিক যেভাবে এতক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করেছে, এখনও সেভাবে তাকিয়ে রইল। লোকটা নিজেকে ছাড়িয়ে নিল, অতপর শান্ত ভঙ্গিতে লম্বা পা ফেলে সাইবানের দিকে হাঁটা দিল। পার্টিতে পিনপতন নীরবতা নেমে এলো। শুধু স্টেজ থেকে মৃদু অর্কেস্ট্রা মিউজিকের ধ্বনি ভেসে আসছে। বাকিরা যেন শ্বাস নেওয়াও ভুলে গিয়েছে। লোকটা সরাসরি সাইবানের সামনে এসে দাঁড়ালো, এতটা সন্নিকটে যে চাইলে হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া যাবে। সাইবান এক সেকেন্ডের জন্য তার চোখ থেকে নিজের দৃষ্টি সরালো না, পলক পর্যন্ত ফেলল না। লোকটা উচ্চতায় তার চাইতে ইঞ্চি দেড়েক লম্বা, কিন্তু মুখোমুখি দাঁড়ানোর পরও উচ্চতার পার্থক্যটা বিশেষ বোঝা গেল না সাইমনের শক্তিশালী শারীরিক গঠনের কারণে। তবে উভয়ের চেহারায় বয়স এবং অভিজ্ঞতার পার্থক্যটা স্পষ্ট। নিজের চুবুকে হাত ঠেকিয়ে লোকটা সাইবানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল। 1 ইঞ্চিও বাদ পড়ল না। পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অবশেষে গলায় পেঁচানো ওড়নাটার ওপর
দৃষ্টি স্থির হলো তার। তির্যক এক হাসির ধারা ফুটল পুরুষালী ঠোঁট জুড়ে। আজকালকার ফ্যাশন খুবই বিনোদনমূলক, তাই না? কণ্ঠটা ভারী কি প্রভাবশালী। সাইবান এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের গলার দিকে তাকিয়ে পুনরায় সামনে ফিরল। কারণ ছাড়াই মুচকি হাসল। এত রংচঙে জিনিস ছেড়ে এই বর্ণহীন সাদাতেই চোখ আটকালো। মাথা কাত করলো সাইবান, সরাসরি লোকটার চোখের দিকে চেয়ে বিস্তৃত হাসি নিয়ে বলল, আপনি মনে হয় সাদা খুব ভয় পান মিস্টার মির্জা। কাফনের রং বলে কথা।